আজ বনফুল রচিত ক্যানভাসের গল্পটি নিয়ে একটু তোমাদের সঙ্গে আলোচনা করছি। এই বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি পেশায় ছিলেন একজন ডাক্তার, কিন্তু তার সাহিত্য চেতনা বা সাহিত্য ভাবনা ছিল অনবদ্য। বহু গল্প উপন্যাস তিনি রচনা করেছেন, তার মধ্যে একটি গল্প হলো ক্যানভাসার। এই ক্যানভাসার কথাটির অর্থটা একটু বলে নিই। যে সমস্ত মানুষ ট্রেনে, ট্রামে, বাসে জিনিসপত্র নিয়ে বিক্রি করেন তাদেরকে ক্যানভাসার বলা হয়। এখানে আমরা কতগুলো চরিত্র পাচ্ছি। একজন ক্যানভাসার, তার নাম হীরালাল। একজন মধ্যবিত্ত মানুষ যার নাম হচ্ছে ভৈরব, আর ভৈরবের স্ত্রীর নাম হচ্ছে কাত্যায়নী। এবার গল্পটা পড়ছি, তার সঙ্গে সঙ্গে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কলহের মূল কারণ অবশ্য কাত্যায়নী। কলহ মানে বিবাদ। বিবাদ হয়েছে ভৈরবের সঙ্গে তার স্ত্রী কাত্যায়নীর। কাত্যায়নীর কাব্যস্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্ত বারুদে নিপতিত হইয়া অন্তর বিপ্লব ঘটাইতেছিল, সেই সময়টিতেই ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের দেখা না হইত, তাহা হইলে এই কাণ্ডটি ঘটিত না। কাব্যস্ফুলিঙ্গ মানে হচ্ছে কথার ফুলঝুরি। কাত্যায়নী ভৈরবের সঙ্গে বিবাদ করছে, ভৈরবের অনেক অর্থাভাব আছে। কাত্যায়নীর উচ্চ আশা, তার এটা চাই ওটা চাই, তার অনেক দিনের ইচ্ছে একটি শৌখিন কাপড় কেনার, কিন্তু স্বামী বেকার, তেমনভাবে অর্থ উপার্জন করেন না। তাই কাত্যায়নী প্রতিটি মুহূর্তেই ভৈরবকে নানা বাক্য বাণে জর্জরিত করে। এটাই হলো বিবাদের মূল কারণ। এবার কাত্যায়নী যখন তার কথার ফুলঝুরিতে ভৈরবকে আপাদমস্তক তাকে তিরস্কার করছেন, বঞ্চনা করছেন, পুরুষ হিসাবে ভৈরবের অন্তর তখন যন্ত্রণায় কাতর হচ্ছে। এই যে বলছে না, চিত্ত বারুদে নিপতিত হইয়া অন্তর বিপ্লব ঘটাইতেছিল। চিত্ত মানে মন, তার মনের ভেতরে যেন আগুন ধরিয়ে দিয়েছে, আর তার ভিতরের একটা তোলপাড় চলছে। ভৈরবের অন্তরে একটা তোলপাড়, তার অক্ষমতার তোলপাড়। সে প্রভূত পরিমাণ অর্থ উপার্জন করে না, তাই তার ভেতরে একটা যন্ত্রণা তৈরি হয়েছে। ঠিক সেই সময়টিতেই ক্যানভাসার হীরালাল হচ্ছেন একজন ক্যানভাসার। তিনি সেই সময় এসছেন ওই গ্রামে, এবং ভৈরবের সঙ্গে যদি তার দেখা না হতো তাহলে এই কাণ্ডটি ঘটিত না। এবার স্বভাবতই তোমাদের মনে প্রশ্ন আসবে, এই কাণ্ডটি বলতে কোন কাণ্ডটির কথা বোঝানো হচ্ছে? শোনো। কাত্যায়নীর বহুকাল হইতে একটি শৌখিন শাড়ি কেনার শখ। বেকার ভৈরব অর্থাভাব প্রযুক্ত সে শখ মিটাইতে পারে নাই, কিন্তু স্ত্রীকে এই স্তোক বাক্যে ভুলাইয়া রাখিতে চাহে যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে। এই স্তোক বাক্য মানে হলো ছেলে ভোলানো গল্প আর কি, বুঝলে? বাচ্চারা যখন কান্নাকাটি করে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেঁদো না, তোমাকে এই দেবো ওই দেবো, এই খেয়ে নাও, তোমাকে বেড়াতে নিয়ে যাব, এই একটু পড়ে নাও, তোমাকে এইটা দেবো ওইটা দেবো। এটা উদাহরণ দিলাম। স্তোক বাক্য বলতে যেটা বোঝায় সান্ত্বনা বাক্য। হ্যাঁ, তার মানে কাত্যায়নীকে সান্ত্বনা দিয়ে আপাতভাবে থামানোর চেষ্টা করছেন ভৈরব, যে দেখো, এত শৌখিন দ্রব্য কেনার কোনো মানে হয় না, বাবুয়ানি জিনিসটা ঠিক আমার পছন্দ নয়, এবং এইসব বিলাস লালসার ফলেই দেশটা উচ্ছন্নে যাইতেছে। সুতরাং কাত্যায়নী পতিব্রতা হইলেও স্তোক বাক্যে ভুলিবার পাত্রী নহেন। কাত্যায়নী এমনিতে পতির কথা শোনেন বা পতিকে মান্য করেন, কিন্তু কোথাও না কোথাও তার চাহিদা যদি পূরণ না হয়, তখনই সে স্বামীর প্রতি তার বাক্যবাণ বর্ষাতে থাকে। তো তিনি বলিলেন, যার হাই তুলতে চোয়ালে খিল ধরে, তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন? কথাটার মানে বুঝতে একটু কষ্ট হবে। কাত্যায়নী স্বামীর অক্ষমতাকে বোঝানোর জন্য এমন একটি তুলনামূলক বাক্যের উদ্রেক ঘটালেন। বললেন, হাই তুলতে গেলে চোয়ালে খিল ধরে, অর্থাৎ হাই তুলতে গেলে যদি চোয়ালটা ধরেই যায়, তাহলে বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন? তার মানে তোমার যখন এতটাই অর্থাভাব, তুমি বাবা বিয়ে করতে গেলে কেন? বিয়ে করলে তো স্ত্রীর চাহিদা তোমাকে স্বামী হিসেবে মেটাতেই হবে। এইটাই কাত্যায়নী বোঝাতে চাইলেন। দেখো, তার পরের লাইনেই বলছেন, এক করার মুরদ নেই, বিয়ে করতে যাওয়া কেন? তার মুরদ অর্থাৎ ক্ষমতা। তোমার সামান্য
স্ত্রীকে প্রতিপালন করার ক্ষমতা নেই, তুমি তাহলে কেন বিয়ে করতে গিয়েছিলে? নিদারুণ কথা। এই যে কথাটা বলা হলো, নিদারুণ কথা, অর্থাৎ পুরুষ মানুষকে যখন তার স্ত্রী বলেন যে তুমি অক্ষম, তুমি আর্থিক দিক থেকে বড়ই অক্ষম, তুমি সাংসারিক চাহিদা মেটাতে পারো না, আমার যে ব্যক্তিগত শখ শৌখিনতার যে চাহিদা তাও যখন তুমি সম্পূর্ণ করতে পারছো না, তাহলে কি তুমি পুরুষ মানুষ? এই এক করার মুরদ নেই। এই যে তিরস্কার, এই যে তির্যক উক্তি, এই উক্তি শুনে ভীষণ কষ্ট পেল ভৈরবের অন্তর। পুরুষ মানুষের মর্মে আঘাত দিয়ে কথা বলাটা তার কাছে একটা চরম যন্ত্রণার, তাই বলা হলো নিদারুণ কথা। উত্তপ্ত ভৈরব খানিকটা তেল মাথায় চাপড়াইয়া হনহন করিয়া বাহির হইয়া গেল। দ্বীপ্রহরের রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে, বাহির হইয়াই সম্মুখে দেখিল নিম গাছ। সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় নাই। ভৈরব নিম গাছটার একটা ডাল নোয়াইয়া মটাস করিয়া একটা দাঁতন ভাঙিল। মাজন চাই, মাজন, ভালো দাঁতের মাজন। ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকেস হাতে করিয়া তাহার দিকে চাহিয়া আছে। মুখে মৃদু হাসি। ক্যানভাসার হীরালাল। ক্যানভাসার হীরালালের এই পল্লীগ্রামে আসিবার কথা নয়, তাহার শহরে যাইবার কথা। যাইতেছিলও তাই, কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারেড হইয়া এই পল্লীগ্রামে নীত হইয়াছে। নীত হইয়াছে মানে পৌঁছিয়েছে। ওভার ক্যারেড মানে তার যেটা ডেস্টিনেশন ছিল, যেটা লক্ষ্য, যেখানে তার নামার কথা, কোনো কারণ বলতে কি সে ট্রেনে ঘুমিয়ে পড়েছে, এবার তার নির্দিষ্ট জায়গায় সে না নেবে, সে আরও পেরিয়ে গেছে। সেটাই বিষয়টাকেই বলা হচ্ছে ওভার ক্যারেড হয়ে সে একটি পল্লীগ্রাম, মানে কোন পল্লীগ্রাম? ভৈরব যে পল্লীগ্রামে অবস্থান করে সেখানে সে পৌঁছেছে। সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই। যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়া দেখিতেছে। বিস্মিত ভৈরব কহিল, আপনি এখানে কোত্থেকে এলেন মশাই? মাজন আছে, ভালো দাঁতের মাজন। দাঁতের পোকা, দাঁতের গোড়া ফোলা, পুঁচ পড়া, রক্ত পড়া, মুখে গন্ধ, সব ভালো হয়ে যাবে মশাই, ভালো মাজন আছে। মানে ভৈরবকে নানা কথার জালে ক্যানভাসাররা যা করে, নিজেদের পসরা নিয়ে তো চতুর্দিকে বলে বলে বিক্রি করে, তাহলে তার জিনিসটা যে কত ভালো সেটা যদি ক্রেতাকে সে বোঝাতে পারে, তাহলে ক্রেতা কি হবে? প্রভাবিত হবে, তখন সেই জিনিসটা কিনবে। ভৈরবকেও প্রভাবিত করার চেষ্টা করছেন ক্যানভাসার হীরালাল, যে তিনি যে দাঁতের মাজনটি নিয়ে এসেছেন সেটি খুব ভালো, দাঁতের গোড়া ফোলা থেকে রক্ষা করে, দাঁতে পোকা হবে না, পুঁজ পড়বে না, রক্ত পড়বে না, মুখে কোনো দুর্গন্ধ হবে না, এই বলে সে ভৈরবকে প্রভাবিত করছে। তা তো আছে, কিন্তু আপনি এলেন কোথা থেকে? এই পাড়া গাঁয়ে আমরা একটু শান্তিতে আছি, আপনারা এসে জুটলেই তো। ব্যবহার করে দেখুন, ভালো মাজন। নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলিল, কচু। হাসিয়া হীরালাল বলিল, আগে না, ভালো মাজন, ব্যবহার করে দেখুন। হীরালালের ঝকঝকে দাঁতগুলোর পানে চাহিয়া বলিল, আপনার দাঁতগুলি তো খাসা, এই মাজনই ব্যবহার করেন নাকি? আর একটু হাসিয়া হীরালাল বলিল, আগে হ্যাঁ। ভৈরব একবার পিচ ফেলিয়া বিকশিত সম্মুখের দন্তগুলিতে নিমের দাঁতন ঘষিতে লাগিল। বলা বাহুল্য, দৃশ্যটি নয়নাভিরাম নহে। তার মানে একজন দাঁতন ঘষছে, সেইটা দেখতে খুব একটা ভালো লাগে না, তাই জন্যেই বলা হয়েছে দৃশ্যটি নয়নাভিরাম নহে। নিমের দাঁতন মানে বুঝতে পেরেছো তো, নিম গাছের ডাল ভেঙে দাঁত ঘষা। মাজন নেবেন কি এক কৌটো? আবার বলছেন হীরালাল ক্যানভাসার ভৈরবকে। বিকৃত মুখ ভৈরব বলিল, সরে পড়ুন মশাই, আপনারা হচ্ছেন দেশের শত্রু। দুনিয়ার যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসাতলে দিচ্ছেন, বুঝলেন? বলিয়া সে নির্বিকারভাবে দাঁতন ঘষিতে লাগিল। হীরালাল সুন্দর দন্তগুলি বিকশিত করিয়া আর একবার হাসিল। বলিল, বুঝতে পারলাম না আপনার কথা। দেশে দন্তরোগের তো অভাব নেই। হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কহিল, তাতে আপনার কি? বেরিয়ে যান আপনি এ গাঁ থেকে, ওসব মাজন ফাজন বুজরু কিনা এখানে চলবে না। হীরালাল ক্যানভাসার হলেও রক্তমান মাংসের মানুষ তো, সুতরাং বলিল, আপনিই কি এই গ্রামের মালিক? হীরালাল এবার রেগে গেল। ভৈরবের এহেন ব্যবহারে হীরালাল কষ্ট পাচ্ছে,
তাই সে বলছে, আপনি কি এই গ্রামের শুধু মালিক? যুক্তিযুক্ত হইলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করিল। ভৈরব বেকার তাহা সত্য, তাহার পেটে বিদ্যা নাই তাহাও সত্য, কিন্তু তাহার গায়ে শক্তি আছে তাহাও সত্য। যদিও সে গ্রামের মালিক নহে, কিন্তু সে ইহাকে গ্রাম ছাড়া করিতে পারে। এইসব জুয়াচোরগুলা দেশের যত অপরিণামদর্শী যুবক যুবতীগুলিকে খেপাইয়া তুলিয়াছে। মানে ভৈরবের বক্তব্য হচ্ছে, এই হীরালাল ক্যানভাসারদের মতন মানুষেরা এসে তাদের নানা রকম জিনিস দেখিয়ে যুবক যুবতীদের প্রবুদ্ধ করছে, তাদেরকে খেপিয়ে তুলছে সেই জিনিসগুলি ব্যবহার করার জন্য। এতে ব্যয়ও বাড়বে। গ্রাসাচ্ছাদন জোটানোই দুষ্কর দাঁতের মাজন। মানে দুবেলা দুমুঠো অন্ন সংস্থান করাটাই কঠিন, সেক্ষেত্রে দাঁতের মাজনটা তো একটা বিলাস তথা বিলাসিতা বলে ভৈরবের মনে হয়েছে। সবেগে পিচ ফেলিয়া ভৈরব কহিল, বেরিয়ে যান বলছে আপনি গাঁ থেকে বার করে দেবার কে মশাই আপনি শুনি? ভীম ও গর্জনে ভৈরব কহিল, বেরিয়ে যান, আপনার মতন ঢের মিয়া দেখেছি মশাই। ইহার পরে কিন্তু ভৈরব ছুটিয়া গিয়া হীরালালের গণ্ডদেশে প্রচণ্ড এক চপেটাঘাত করিল। গণ্ডদেশ মানে গালে মারল। ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক, সন্দেহ নাই, কিন্তু তদপেক্ষা আশ্চর্যজনক আর এক কাণ্ড ঘটিল। চর খাইয়া হীরালাল সঙ্গে সঙ্গে ফোকলা হইয়া গেল। তাহার বাঁধানো দন্তপাটি ছুটিয়া বাহির হইয়া আসিল। স্তম্ভিত ভৈরব তাহার কালো কুচকুচে গোপজোড়াটার পানে চাহিয়া আছে দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ, ওটাও ভালো কলপ আমি রাখি, দেবেন? কেন মারধর করছেন মশাই? গরিব মানুষ, এই করেই কষ্টে সৃষ্টে সংসার চালাই। বুড়ো বয়স, উপযুক্ত ছেলেটি মারা গেছে। হতভম্ব নির্বাক ভৈরবের বাক্যস্ফূর্তি হইলে সে বলিল, আচ্ছা দিন, এক কৌটো মাজন। ভৈরব এত তিরস্কার করেছে হীরালাল ক্যানভাসারকে, কিন্তু সত্য যখন উন্মোচিত হলো, হীরালাল যখন বোঝালেন হ্যাঁ সে নকল দাঁত পড়েছে, তার মাথার চুলগুলো তো কলপ দেওয়া, এবং সে বলল আমার শক্ত সামর্থ্য একটি ছেলে ছিল, সে কি হয়েছে না সেই ছেলেটি মারা গেছে, সাংসারিক দায় তার ওপর, সেই কারণেই তাকে আজকে এমন কাজ করতে হচ্ছে। এই কথা শোনার পর ভৈরবের আফসোস হলো, অনুশোচনায় দগ্ধ হলো ভৈরবের অন্তর। ভৈরব তখন বললেন, ঠিক আছে দিন, এক কৌটো মাজন। এই গল্পটি পাঠ করে আমরা কি বুঝলাম? অবস্থা বৈগুণ্যে মানুষকে অনেক কাজই করতে হয়, কিন্তু মানুষের প্রতি মানুষের ব্যবহার হতে হবে মানবিক। তুমি যে দিকটায় আছো, অপর দিকে যে মানুষটি আছে সে কোন পরিস্থিতিতে কেমন কাজ করছে সেটা না বুঝেই তাকে তির্যক বাক্য জ্বালায় জর্জরিত করাটা চরম মানবিকতার কাজ নয়। এই ক্যানভাসার গল্পের মধ্যে দিয়ে এক দুর্বিপাকে পড়া পিতার মনের অবস্থা কেমন হতে পারে সেটাই আমরা বুঝলাম। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু পছন্দ করো, কমেন্টস করো এবং একটু ছড়িয়ে দিও, শেয়ার করো। আর এই ক্যানভাসারের কোয়েশ্চেন অ্যান্সার্স আমার ইউটিউব চ্যানেলে পুরোপুরিভাবে দেওয়া থাকবে। আমি বলে বলে সেই প্রশ্নোত্তরগুলো করিয়ে দিয়েছি, সেটাও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে?